মহানামা, তোমার সাথে তো জলদস্যুদের খুব সখ্যতা আছে, এ কাজ তাদের দিয়ে করানো যায় না? যায় ঠিকই, তবে তাদের কাছে আমি গিয়ে না বললে তারা কাজটা করবে না, আর সেটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। হয়তো খাদ্যমন্ত্রী মশাই এই বিষয়ে কিছু সাহায্য করতে পারবেন। বেশ, আমি তাহলে তার সাথেই কথা বলি। সে যেই করুক মাসুমা, আমরা কিন্তু সন্ধ্যায় উঠতে থাকবো না। একটা কথা মাথায় রাখবেন, কাজটা আপনারা যত গোপনেই করুন না কেন, জয়দ্রথ কিন্তু ঠিক ধরে ফেলবে। ঠিক বলেছ মহানামা। আর শুধু জয়দ্রথই নয়, আর একজনও বুঝতে পারবে, সে হলো খনা। কাজেই অন্য উপায়ের কথা ভাবুন। না মহানামা, পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কি করা যায় বলো না মহানামা? কি করলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না? মহানামা, কি করা যায় বলো তো? কি করলে? আমি ছোটবেলায় একবার বাবার সাথে হরিপুঞ্জয় রাজ্যে গিয়েছিলাম। সেখানকার রাজা খুশি হয়ে আমাকে একটি ছুরিকা দিয়েছিল। অতি সুন্দর সেই ছুরিকা, অতি সুন্দর কারুকার্য। সেই ছুরিকার ওপরের অলঙ্করণে হরিপুঞ্জের সংস্কৃতির ছাপ সুস্পষ্ট। খুব প্রিয় ছুরিকা আমার কাছে আজও রয়েছে। প্রধানমন্ত্রীকে হত্যা করার পর তার শবদেহের পাশে যদি ওই ছুরিকা রেখে দেওয়া যায়, তাহলে সবাই ভাববে যে এর পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে। আমাদেরকে সন্দেহ করবে না। বুঝতে পেরেছি মহানামা। কোথায় সেই ছুরিকাটা? আমার কক্ষে। তবে সাবধান, সমৃদ্ধি যেন জানতে না পারে। কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আসি মহানামা। আমি মুক্তি চাই ঠিকই, কিন্তু এইভাবে একজন নিরপরাধ মানুষের প্রাণের বিনিময়ে মুক্তি আমি পেতে চাই না। দিদি, আজ শুধু তোমার মুখের দিকে চেয়ে আমি অনুমতি দিয়েছি। জানি না এর জন্য ঈশ্বর আমায় কি শাস্তি দেবেন, তবে আজ আমি নিজের কাছেই নিজে অনেকটা ছোট হয়ে গেছি দিদি, অনেক ছোট হয়ে গেছি। কি অপূর্ব লাগছে। একেবারে নতুন বউয়ের মতো লাগছে। খবরটা শুনলাম, আর শুনে ভীষণ খুশি হলাম। আমরা সকলেই খুব খুশি হয়েছি সমৃদ্ধি। আসলে কি জানো তো, আমরা কেউই ভাবতে পারিনি যে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই আবার দেশে ফিরে আসবেন। কি মীনাক্ষী, তুমি ভাবতে পেরেছিলে? না দিদি, আমি কখনো ভাবতেও পারিনি
যে ওনাকে আবার দেখতে পাবো। হয়তো তিনিও তোমার মতোই ভেবেছিলেন যে তিনিও আর তোমাকে কোনোদিন দেখতে পাবেন না। হয়তো। তাহলে তো বলতে হবে পুনর্মিলনটা বেশ জোরালোই হবে, কি বলো? সে আর বলতে, এতদিনকার একটা আত্মিক সম্পর্ক, সে কি আর এত সহজে বলা যায়? আচ্ছা, শুধুই কি আত্মিক সম্পর্ক? যা, কি যে বলো না। দিদি, আমার মনে হয় ওনাকে আর আর লজ্জা দিয়ে লাভ নেই। তার চেয়ে আমরা বরং ওনাকে প্রাণ দিয়ে সাজাই, যাতে প্রধানমন্ত্রী মশাই ফিরে এসে বলেন, দেশে ফেরার সিদ্ধান্তটা খুব একটা ভুল ছিল না। দাও। আচ্ছা মীনাক্ষী, একটা কথা সত্যি করে বলো তো, তুমি নিশ্চয়ই মনে মনে চেয়েছিলে যে তোমার স্বামী আবার ফিরে আসুক, তাই না? চাইবো না দিদি। একজন সধবা নারীর কাছে তার স্বামী যে সবচেয়ে বড় হয়। স্বামী ছাড়া পৃথিবী অন্ধকার মনে হয়। স্বামীর প্রতি এত ভালোবাসা, এত টান, তাও একজন দ্বিতীয় স্ত্রী হয়ে, এ কি করে সম্ভব? আমি তো প্রথম স্ত্রী হয়েও স্বামীর কাছে যাওয়ার, তাকে প্রাণ ভরে ভালোবাসার সুযোগ পেলাম না। দেবী মীনাক্ষী তবে কি করে পারলেন? তার কি কখনো মনে হয়নি প্রথম স্ত্রীর গুরুত্ব দ্বিতীয় স্ত্রীর থেকেও অনেক বেশি হয়? কি হয়েছে সমৃদ্ধি? কি ভাবছো? ভাবছিলাম যে আপনার হাবে ভাবে কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি আপনার স্বামীকে অত্যন্ত ভালোবাসেন। কিছু মনে করবেন না, আপনি তো আপনার স্বামীর দ্বিতীয় স্ত্রী। এই দ্বিতীয় স্ত্রীর পরিচয়টা নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি? আপনার সতীনের সন্তান শুনেছি আপনারই বয়সী। তাহলে এই বাস্তবটাকে মানিয়ে নিয়ে আপনার স্বামীকে ভালোবাসতে আপনার কোনো সমস্যা হয়নি? দ্বিতীয় হোক আর প্রথম, একজন মহান পুরুষের স্ত্রীর মর্যাদা পাওয়াটাই কি সবচেয়ে বড় কথা নয় সমৃদ্ধি? আর কাউকে ভালোবাসতে সমস্যা কোথায়? যদি প্রাপ্য মর্যাদা ও গুরুত্ব পাওয়া যায়, তাহলে ভালোবাসা কেন? ভালোবাসার মানুষের জন্য প্রাণও দেওয়া যায়। আর আমার সমবয়সী সতীনের সন্তানের কথা বলি, তাকে আমি চিরদিনই নিজের সন্তানের মতন করেই ভালোবেসেছি, আর সেও আমাকে নিজের মায়ের মতনই ভালোবাসে, সম্মান করে। আর এত কিছু পাওয়ার পরও যদি মানিয়ে নিতে না পারি, তাহলে তো ভুলটা আমারই, তাই না? দেবী মীনাক্ষীর কথা শুনে তো মনে হচ্ছে সুখ ব্যাপারটা পুরোটাই ভাগ্য আর নিজের উপর নির্ভর করে। কেউ যদি সুখী হতে চায়, কারোর কপালে যদি সুখ লেখা থাকে, তাহলে সে চরম দুরবস্থার মধ্যেও সুখী হতে পারে, মানিয়ে নিতে পারে। কিন্তু কারোর ভাগ্যটা যদি আমার মতো হয়, তাহলে কি হবে? আমিও তো সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে প্রস্তুত, কিন্তু কিন্তু সমস্যা তো সেই স্বামীকে নিয়ে, তার জন্মকুণ্ডলী নিয়ে। কি হয়েছে সমৃদ্ধি? এত কি ভাবছো বলো তো? ভাবছিলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই দুদিক থেকেই ভাগ্যবান। তার মানে? না মানে, সুন্দরী স্ত্রী তো অনেকেরই হয়, কিন্তু এত বাস্তব বুদ্ধি কজন সুন্দরীর হয়? তুমি পারো বটে সমৃদ্ধি। ঠিকই বলেছ মীনাক্ষী।
আমাদের সমৃদ্ধি অনেক কিছু পারে। সমৃদ্ধি লিখতে পারে, পড়তে পারে, অস্ত্র চালনা করতে পারে, ব্যঞ্জন রন্ধন করতে পারে, আবার সবাইকে হাসাতেও পারে। আর মানুষের পরিকল্পনাকে কি করে ব্যর্থ করে দিতে হয় সমৃদ্ধি সেটা সবচেয়ে ভালো জানে। কিন্তু সমৃদ্ধি মীনাক্ষীকে আমি অনেক কষ্টে বাগে এনেছি। এবার তুমি কিছুতেই আমায় বাধা দিতে পারবে না। মীনাক্ষী, এই গয়নাগুলো পরে তোমাকে তো চমৎকার দেখাচ্ছে। নিজে নিজে পরলে না কেউ পরিয়ে দিল? ওই দিদি আর সমৃদ্ধি মিলেই। তাই নাকি? সমৃদ্ধি, তুমি আর রেবতী মিলে মীনাক্ষীকে গয়নাগুলো পরিয়ে দিয়েছো? বাহ মীনাক্ষী, তোমাকে দেখতে একেবারে নববধূর মতো লাগছে। এখনই নববধূর মতো লাগছে মাসুমা? আমার তো মনে হয় এই শাড়িটা পরলে তবে আমাদের মীনাক্ষীকে প্রকৃত নববধূর মতো লাগবে। নাও তো মীনাক্ষী, শাড়িটা এবার পরে নাও, আমরাও দেখি তোমাকে আরো কত সুন্দর দেখায়। ঠিকই বলেছে রেবতী, এই বেলা তাড়াতাড়ি লাল শাড়িটা পরে ফেলো, কারণ রঙিন বসন আর সিঁথিতে লাল সিঁদুর পরার আজই তোমার শেষ দিন। তোমার আবার কি হলো? খুব চিন্তিত মনে হচ্ছে। কই না তো। কেন মিথ্যে কথা বলছো? আমি পরিষ্কার বুঝতে পারছি তোমার কিছু হয়েছে। কি হয়েছে বলো আমায়। আজ আজ আশ্রমে। আশ্রমে? কি হয়েছে আশ্রমে? আজ আশ্রমে অধ্যয়ন করার সময় আমার চোখের সামনে একটা বারবার ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠেছিল। কি ভয়ঙ্কর দৃশ্য? কিন্তু এসবের অর্থ কি? তুমি এখনো বুঝতে পারছো না মিহির? এর মানে কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে। তুমি কি করে নিশ্চিত হচ্ছ? কারণ কোনো অশুভ ঘটনা ঘটার আগে আমার চোখের সামনে সব সময় ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। ছোট মনে সাধের আগে আমি বারবার দ্বিতীয় চাঁদকে গ্রহণে চাঁদের মতো দেখছিলাম। তারপরেই তো ছোট মনের সাথে এরকম একটা ঘটনা ঘটলো। মিহির, তুমি দেখো, এবারেও নিশ্চয়ই সেরকমই কিছু ঘটবে। বিপদ ঘটার আগেই বিপদের ইঙ্গিত পেয়ে যাওয়ার ক্ষমতা তো সবার থাকে না। পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই জন্মগতভাবে এমন ক্ষমতার অধিকারী হয়, আর যাদের এই ক্ষমতা থাকে তারা সবার থেকে আলাদা হয়। খনা কি এমন ক্ষমতার অধিকারী?
যদি তাই হয় তাহলে তো সেই আমার থেকে অনেক বেশি ক্ষমতা আর গুণ সম্পন্ন বলতে হবে। আমি তো সাধারণ একজন মানুষ যে অনন্য মেধার অধিকারী, কিন্তু ঘনা তো। কি হলো মিহির, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে যে? আসলে আমার মনে হয় তোমার বোধহয় দৃষ্টি বিভ্রম ঘটেছে। দৃষ্টি বিভ্রম? হ্যাঁ, হতে পারে। মানুষ যখন খুব অশান্তিতে থাকে, খুব সমস্যায় থাকে, আনমনায় থাকে, তখন তার অবচেতন মনের ভয় তার চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্যরূপে ভেসে ওঠে। তোমারও বোধহয় ঠিক সেরকমই হয়েছে। কি হলো খানা? আমি ঠিক বলছি তো? চলো মিহির, আর দেরি করলে ওদিকে সভা শুরু হয়ে যাবে। কতক্ষণ আর কতক্ষণ মীনাক্ষীর সাথে আমাকে হাসি মুখে অভিনয় চালিয়ে যেতে হবে? আমি যে আর পারছি না। আমার যে শুভ সংবাদটা শোনার জন্য মন একেবারে অস্থির হয়ে উঠেছে। কিন্তু যদি আমাদের পরিকল্পনাটা ব্যর্থ হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই যদি মারা না যান, আর কিছুক্ষণের মধ্যে আভেরির সম্বর্ধনা সভা শুরু হয়ে যাবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই বেঁচে থাকলে এই সভা তো তিনিই পরিচালনা করবেন, আর তার সাথে আমরা দুই বোন কিছুতেই পেরে উঠবো না, কিছুতেই না। তাই সভা শুরুর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মৃত্যু হওয়াটা খুব জরুরি। সভা শুরুর আগে তার মৃত্যু সংবাদ এলে জয়দ্রথ, সমৃদ্ধি, ঘনা চরম বিপদে পড়ে যাবে। ওরা এতটাই বিচলিত হয়ে যাবে যে সভাতে নিজেদের ওরা সামলে উঠতে পারবে না। আর তখন আমরা আমাদের উদ্দেশ্য সিদ্ধি করতে পারবো। না 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 না, আমাদের পরিকল্পনা নিশ্চয়ই সফল হবে, নিশ্চয়ই হবে।